কালু আঙ্কেল, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। আরে তুমি এখন ঘুমাচ্ছ? ওঠো আঙ্কেল, দেখো আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। ওঠো না আঙ্কেল। বাবা! কাম অন শ্রুতি, জলে নামো না, উপরে কি বসে আছো? না মধু, আমার একদম মুড নেই পুলে নামার। তুমি না এরকম বোর করো না। 4-5 মাসের মধ্যে একবার তো আমরা একসঙ্গে আসি, তার মধ্যে তুমি যদি এরকম বোর করো। তোমার মনে আছে তোমাকে যখন এই ডায়মন্ড নেকলেসটা দিয়েছিলাম তখন তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে তুমি আমার সব কথা শুনবে। দেখো এখান পর্যন্ত আমি তোমাকে নিয়ে এসেছি, এবার পুলে তোমাকেই নামতে হবে। এই ডায়মন্ড নেকলেসের কথা বলে তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। আরে ব্ল্যাকমেল তো ব্ল্যাকমেলই হোক, এসো না। না, আমি সুইমিং করব না। কাম অন, ইউ গো হেড সুইম নাও। ড্রিঙ্ক এসে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ওই এইবারে স্যালারিটা কি অ্যাডভান্স পাওয়া যাবে? গ্রামে কিছু টাকা পাঠানোর ছিল। একটা ড্রিঙ্ক তো তুই ঠিক মতো বানাতে পারিস না, হ্যাঁ? কতবার বলেছি যে আমার চিল ড্রিঙ্ক দরকার, কিছু বুঝতে পারিস না নাকি? আবার দেখছিস কি? হ্যাঁ, যা আবার নতুন করে ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আয়। যা যা এখান থেকে। এক সপ্তাহের জন্য আমি এই ফার্ম হাউসে আসি, তার মধ্যেও এই বাইরের লোকগুলো ভিক্ষা করতে চলে আসে। দাঁড়াও আমি না দেখছি। না, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। ইউ এনজয়। টিটু কাকা, টিটু কাকা, আপনি কাউকে দেখেছেন এখানে? পুষ্পক বিমান চেটে রাবণ চড়তো। মধু! 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 মধু দেখো না, লাগলো কি করে বুঝতে পারছি না। মধু! মধু! কি হয়েছে, কিছু চাই দয়া? ক্ষমা। আমি জানি অভিজিৎ, তুমি আমার উপর রেগে আছো, আর রেগে থাকাই উচিত। আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, ভুল বুঝেছিলাম। আমি ভুলে গেছিলাম যে তুমি শুধুমাত্র আমার একজন কলিগ নয়, আমার বন্ধু, আমার ভাই। তুমি অভিজিৎ, এমন একজন ভাই যে প্রত্যেকটা সমস্যায় আমার সঙ্গে থেকেছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমার সঙ্গে চলেছে। আর যখন তোমার আমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, আমি নিজের রাস্তা বদলে ফেলেছিলাম, সন্দেহ করেছি তোমাকে, একলা ছেড়ে দিয়েছি। আমার ভুল হয়েছে। আমি এটা বলছি না যে তুমি ওগুলো ভুলে যাও, কিন্তু প্লিজ কখনো ঘৃণা করো না আমাকে, আর যদি পারো তো ক্ষমা করে দিও।
ক্ষমা করে দেবো, তোমায় ক্ষমা করে দেবো। হ্যাঁ, ভাইও বলছো, আবার ক্ষমা করে দিতেও বলছো তুমি। হ্যাঁ, এরকম বলো না তুমি। হ্যাঁ, আমি ভাইয়ের উপর রেগে থাকতে পারি, কিন্তু ঘৃণা, আমাদের মধ্যে ঘৃণার কোনো জায়গা নেই দয়া। এসব তুমি কি বলছো? প্রদ্যুমান স্যার চলে যাওয়ার পরে জানি না কি হয়ে গেছে পিউরোর, যেন গ্রহণ লেগে গেছে। সবাই একে অপরকে সন্দেহ করছে। তোমার এতে কোনো দোষ নেই ভাই। থ্যাংক ইউ অভিজিৎ। জানি না কেন আজ আমার পুরনো দিনের কথা মনে পড়ছে। আমাদের মধ্যে ওই বিশ্বাস, ওই বন্ধুত্ব, বাস বাস ওটাই ফেরত চাই আমি, আর কিছু না। কিছুই হারায়নি ভাই, সব আমাদের সঙ্গেই ছিল। পরিস্থিতি যেমনই হোক দয়া, আমরা এক ছিলাম আর এক থাকবো। আমাদের মধ্যে কোনোদিনও কিছু গোপন থাকবে না। হ্যালো, কোথায়? ঠিক আছে, আমরা আসছি। দয়া, আমাদের যেতে হবে। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। আমাদের মধ্যে কোনোদিনও কিছু গোপন থাকবে না। তুমি এখানে কিছুই দেখোনি? না স্যার, আমি তো কিচেনে ছিলাম, আর উনি ফার্ম হাউসের একটা কোনায় ছিলেন স্যার। আমি ম্যাডামের চিৎকার শুনেই দৌড়ে দৌড়ে চলে এসেছিলাম স্যার। এরপর আর কিছু জানি না। মিথ্যে বলছে ও। ওই আমার হাজবেন্ডকে মেরেছে। ওর কাছে রিজনও ছিল। সকালেই আমার হাজবেন্ড ওকে বকেছিল, তাই ওকে খুন করেছে। ওকে নির্দোষ ভেবে আপনি ওকে ভরসা করবেন না প্লিজ। ভরসা কাকে করব আর করব না সেটা আমাদের উপর ছেড়ে দিন। আপনি বলতে চাইছেন যে আপনার হাতে এমন ব্যথা হচ্ছিল যেন মনে হচ্ছিল কেউ গুলি করেছে? আমি সত্যি বলছি। আপনার কি কখনো বন্দুকের গুলি লেগেছে? না তাহলে আপনি কি করে জানলেন যে গুলি লাগলে এরকম যন্ত্রণা হয়? না, আমি আসলে আমি শুনেছি যখন গুলি লাগে তখন খুব ব্যথা করে, সেই জন্যই বলছি। কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এটা যে ওকে মার্ডার করা হয়েছে। আমি সত্যি বলছি। আচ্ছা, হাতটা দেখি। আপনি আমাকে বিশ্বাস করুন, যখনই বেল বাজলো আমি বাইরে গেলাম, আর তারপরে যখন মেন গেট দিয়ে ভেতরে ঢুকলাম আমার হাতে এত জোরে লাগলো যে আপনাদের বোঝাতে পারবো না আমি। স্যার, হাতে আঘাতের কোনো চিহ্ন নেই। আপনার হাতে ব্যথা হয় আর তারপরে আপনি ওখান থেকে পুলের এখানে আসেন আর দেখেন আপনার স্বামী পুলে ডুবে রয়েছে। ডোবেননি উনি, উনি ডুবতে পারেনি না। ওনাকে ওনাকে মার্ডার করা হয়েছে। এই কথা আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? কারণ মধু কলেজ লাইফ থেকে স্টেট লেভেলের সুইমার। যে মানুষটা ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করতে পারে সে ছোট্ট পুলে কি করে ডুবে যেতে পারে? আমার কথাটা বিশ্বাস করুন। ওকে জেলে দিন, মারধর করুন, ও সব সত্যিটা আপনা থেকে বলে দেবে। দেখুন, সাসপেক্ট আপনারা দুজনেই, দুজনকেই প্রশ্ন করা হবে আর জেলে নিয়ে গিয়ে যত্নও করা হবে। আচ্ছা, মধুর ব্যাপারে কি জানতে পারলে পুরবি? স্যার, ওনারই ব্যাকগ্রাউন্ড চেক করছিলাম। খুবই সাকসেসফুল বিজনেসম্যান ছিল। ইম্পোর্ট এক্সপোর্ট, কনস্ট্রাকশন, ফার্ম হাউস, অনেকগুলো বিজনেস ছিল ওনার। আর সাকসেসফুল বিজনেসম্যানের অনেক শত্রু থাকে, মার্কেটেও থাকে, বাড়িতেও থাকে। কারেক্ট। পঙ্কজ, তুমি এক কাজ করো, মার্কেটে খোঁজ নিয়ে দেখো ওর কতজন কম্পিটিটর, বায়ার্স আর পার্টনার্স ছিল, আর রিলেটিভদের ব্যাপারেও। মধুর সঙ্গে রিলেটেড প্রত্যেকের ব্যাপারে আমার ডিটেলে ইনফরমেশন চাই। ফার্ম হাউসের ফুটেজ চেক করেছো? স্যার, সেটাই দেখতে হবে। ঠিক আছে, একবার চালাও তো। আচ্ছা, এই মেন গেটের বাইরের যে ফুটেজটা আছে সেটা একবার দেখাও তো।
ডোরবেল বাজানোর মতন বাইরে তো কাউকে দেখছি না। আচ্ছা, রোডের ওই পাশে কেউ একটা বসে আছে না? হয়তো ও কিছু বলতে পারবে। আচ্ছা দেখো তো, মধু এই সময় কি করছিল? স্যার এখনো তো নর্মালি মনে হচ্ছে। আচ্ছা, ওই যে কেয়ারটেকার, ও কোথায় একবার চেক করো তো। সুখী যেরকম বলেছিল ও তো কিচেনেই আছে। আরে এই স্মৃতি, ওকে ফলো করে দেখো তো কোথায় কোথায় গেছিল। আচ্ছা, এই সময় মধু কি করছে দেখাও তো। আরে এই আবার কি হলো? হঠাৎ এইভাবে মারা গেল কি করে? সাঁতার কাটতে কাটতে ডুবে গেল কি করে? হার্ট ফেল করেনি তো? ভাই যদি সেটাই হতো তো ব্যথার জন্য একটু হলেও তো ছটফট করতো, কিন্তু দেখে তো মনে হলো যে 1 সেকেন্ডে ওর প্রাণটা চলে গেল। আচ্ছা, ওই সুইমিং পুলের পাশে গ্লাস রাখা ছিল, হতে পারে অতিরিক্ত ড্রিঙ্ক করেছিল? স্যার হতে পারে ড্রাগ ওভারডোজ হয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়ে জলে ডুবে মারা যায়। দেখো, অনেক কিছুই তো হতে পারে, কিন্তু মধুর মৃত্যুর আসল কারণ তো এবার ডক্টর সালুখেই বলতে পারবেন। কি হয়েছে স্যার? সবসময়ের মতো কনফিউজ মনে হচ্ছে। সব সময় সরি, আমার মুখ থেকে বেরিয়ে গেছে স্যার। সব সময় মুখ বন্ধ রাখবে। মধু ডুবলো কি করে সেটাই তো জানা যাচ্ছে না। হার্ট অ্যাটাকের চান্স? না, কোনো চান্স নেই। কোনো ড্রাগস কিংবা অ্যালকোহল পেয়েছেন বডিতে? না দয়া, কোনো ধরনের ড্রাগ নয়, কোনো অ্যালকোহল নয়, কোনো কেমিক্যাল নয়, কিছু ট্রেসেস নেই। ইনফ্যাক্ট এনার পাস্ট হিস্ট্রি চেক করেছি, সেখানেও কোনো ধরনের ড্রাগস বা অ্যালকোহলের ট্রেসেস নেই। অ্যাকচুয়ালি অ্যাথলেটিক মাইন্ড সেটআপের লোক তো, তাই অ্যালকোহল আর ড্রাগ থেকে দূরে থাকাই স্যার স্বাভাবিক। সুসাইডও তো হতে পারে। না, সুসাইডের কোনো সম্ভাবনা নেই। দেখো, কোনো সাঁতারু যদি মরতে চায় তবে অন্য কোনো উপায় বার করবে, কিন্তু ডুবে মরাটা সম্ভব নয়। কারণ যখন সে ডুবতে থাকবে তখন তার সার্ভাইভাল ইনস্টিংক্ট তাকে বাধ্য করবে ভেসে উঠতে। এইভাবে মরেনি, ওইভাবে মরেনি, তাহলে কিভাবে মরলো? বুঝতেই পারছি না কি করে মারা গেল, সেইটাই বোঝাতে চাইছি। আমি জানি কোন লোক মারা গেলে তার পেছনে রিজন থাকে, কিন্তু আমি এখনো জানতে পারিনি কি রিজন। আমি এভিডেন্স তৈরি করবো নাকি? স্যার কি বলছে এসব? রিল্যাক্স। অজিত ভাই, আমাদের আবার ফিল্ডে গিয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে। আমরা ফিল্ডেই যাই ভাই, এখান থেকে তো বেরোই আগে। পঙ্কজ, মধুর কোনো রিলেটিভ? আছে তো স্যার, ওর বড় দাদা মোহন। স্যার এটা মোহনের নার্সারি। 10 বছর আগে মোহন আর মধুর বাবা মারা গিয়েছিলেন, আর তারপরে ওদের দুজনের মধ্যে প্রপার্টি নিয়ে ঝামেলা হচ্ছিল, আর ঠিক সেই সময়ে মোহন এই নার্সারিটা নিয়েছিল। তাহলে তো ক্লিয়ার স্যার, বেশিরভাগ সময় ভাইরাই প্রপার্টির জন্য এসব কাজ করে। কিন্তু 10 বছর পরে? আচ্ছা ভাই, এই মোহনকে কোথায় পাওয়া যাবে? ওই যে বসে আছেন, ওই যে কুর্তা পরে। থ্যাংক ইউ। মোহনবাবু, সরি, এটা বিক্রির জন্য নয়। কেন? ইটস ভেরি ভেরি স্পেশাল ইন দ্য ওয়ার্ল্ড। ইজিপশিয়ান ক্যাকটাস, ভীষণ বিষাক্ত। এটার একটা কাঁটাও যদি উটের গায়ে লেগে যায়, সেও কয়েক সেকেন্ডের মধ্যেই মরে যাবে। যদি এটা এত বিষাক্ত হয় তো এত যত্ন কেন করছেন? এটাই তো প্রকৃতির মজা। এই ক্যাকটাস যেমন প্রাণ নেয় তেমন প্রাণ বাঁচায়ও। মেডিকেল সায়েন্সে এর বিষ ওষুধ তৈরি করার কাজে লাগে। যাকে আপনারা বলুন, আপনারা কোন চারা নেবেন? ইনডোর, আউটডোর? না, আমরা এখানে কিছু কিনতে আসিনি অ্যাকচুয়ালি, আমরা সিআইডি থেকে। আমরা এখানে একটা আপনাকে ইনফরমেশন দিতে এসেছি। আপনার ভাই মধুর মার্ডার হয়েছে। শেষ পর্যন্ত কেউ ওকে মেরেই দিল। যেমন কর্ম তেমন ফল। নিজের কর্মফল থেকে কেউ আজ পর্যন্ত বাঁচেনি। তার মানে? লোভী ছিল ছোটবেলা থেকেই। বাবা মারা যাওয়ার পরে ও আমার থেকে যা চাইতো, বড় ভাই হওয়ার দরুন আমি ওকে দিতেই থাকতাম, কোনো প্রশ্ন না করেই। আর দান করার এত অভ্যেস হয়ে গেছিল ওর যে ওনার বাবা মারা যাওয়ার পরে মধু যা চেয়েছিল, ইনি ওনার প্রপার্টি, সমস্ত বিজনেস ওর একার নামে করে দিয়েছে। রেখা, শান্ত হও প্লিজ। স্যার, তারপরে আমাদের দুই ভাইয়ের রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এবার এখন তো সে নরকে চলে গেছে, এবার আমরা আমাদের ভাগ অবশ্যই নিয়ে ছাড়বো, আমি বলে রাখলাম। রেখা,
আপনার ওয়াইফ মনে হচ্ছে ভীষণ রেগে আছেন মধুর ওপরে। না, একটু ওই আর কি। স্যার, আমার মধুর বিজনেস বা ওর প্রপার্টিতে কোনো ইন্টারেস্ট নেই। আমরা জবে থেকে আলাদা হয়েছি, ও আমার সাথে একবার মাত্র দেখা করতে এসেছে, কবে এসেছিল? এই গত মঙ্গলবারে। দাদা, এ কি ধরনের অসভ্যতা? এখানে কেন এসেছো? এখন তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। তুমি আর দিতেই বা কি পারো? এসব ফুল পাতা? এরকম হাজারটা নার্সারি কিনে আমি তাতে আগুন জ্বালিয়ে দিতে পারি। তাহলে তোমার কি চাই? এসব সাদা পোশাক পরে নিজেকে সবসময় ভদ্র দেখানোর নাটক করো, তাই না? মধু, এখান থেকে চলে যাও, নয়তো। হ্যাঁ, এইভাবে যদি হুমকি দেওয়ার থাকতো তাহলে আমাকে দিতে। সকাল 8টায় আমার বাড়িতে ফোন করে হুমকি দেওয়ার কি দরকার ছিল? কোন ফোন? আমি কোনো ফোন করিনি। আমি তো আমার বাবাকেও কোনোদিন ভয় করিনি, কিন্তু এই ফোন কলে শ্রুতি খুব ভয় পেয়েছে। এরপর যদি কখনো এরকম কোনো হুমকি দাও না, তাহলে এই গাছগাছালির নিচেই তোমার কবর দেব। ঠিক আছে মোহনবাবু, এখন আমরা যাচ্ছি। প্রয়োজন পড়লে আবার আসবো আপনার কাছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। যদি ইনি মধুকে হুমকি না দেয় তো কে দিল? আর তাছাড়া এই হুমকির কথা মধুশ্রী শ্রুতি আমাদের কাছে কেন লুকুলো? মধু এত বড় বিজনেসম্যান যে ওর কাছে থ্রেট কলস আসাটা খুবই স্বাভাবিক। ও কোনোদিনই এর জন্য টেনশন করতো না, আর আমাকে সব সময় বোঝাতো যে এইসব কলগুলোকে আমি সিরিয়াসলি না নিয়ে টেনশন না করি। কিন্তু যখন ওই লাস্ট কলটা এলো, ওই কলটা একেবারে অন্যরকম ছিল। ওটা কিন্তু থ্রেট কল ছিল না। এরকম কেন মনে হয়েছিল আপনার? কারণ ওনার কাছে এরকম কল প্রায়ই আসতো ওনার কম্পিটিটরসদের থেকে, কখনো কোনো ডিল ক্যান্সেল করার জন্য, কখনো কোনো কন্ট্রাক্ট ভাঙার জন্য। কিন্তু লাস্ট যে কলটা এসেছিল না, সে না ধর্মকর্মের কথা বলছিল। এমন কিছু বলছিল যে তুমি যদি নিজে থেকে সমস্ত সত্যি কথা পুলিশকে গিয়ে এক্ষুনি না বলে দাও, তাহলে তোমাকে নিজের কর্মের ফল ভোগ করতে হবে। হয়তো সেটাই হয়েছে, মধু নিজের কর্মের ফল পেয়েছে। স্যার, এই মোহনও তো ধর্মকর্মের কথা বলছিল। আপনি মধুর কোন কর্মের কথা বলছেন? আমার হাজবেন্ডের টাকা ইনকাম করার অনেক শখ ছিল। উনি শুধু একটা জিনিসই দেখতেন, যে কোনোভাবে যেন ওনার ব্যবসায় প্রফিট হয়ে যায়। সেই জন্যই উনি ওনার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে ডায়মন্ডস আর ওয়েপেন্সের চোরাকারবারও শুরু করেছিল। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে সবসময় এটাই বোঝাতেন যে ব্যবসার একমাত্র এটাই এথিক্স, যে ব্যবসার কোনো এথিক্স হয় না। আমি সব সময় ওনাকে বোঝাতাম, কিন্তু কখনো আমার কথা শোনেননি। আমি ওনাকে খুব ভালোবাসতাম। এখন তো শুধু আমার সবসময় এটাই আফসোস থাকবে যে ওই অপয়া ডোরবেলটার জন্য আমি শেষ মুহূর্তে ওনার পাশে থাকতে পারিনি। স্যার, এই ডোরবেলটা নিশ্চয়ই শ্রুতিকে মধু থেকে দূরে সরানোর জন্য বাজানো হয়েছিল। কিন্তু উনি বলছেন উনি যখন দরজার কাছে যান তখন উনি ওখানে কাউকেই দেখেননি। কলিং বেল তো এমনি এমনি বাজবে না, কেউ না কেউ তো ছিল ওখানে। স্যার, একজন সিসিটিভিতে বয়স্ক লোককে দেখা গিয়েছিল না? কে? ওই টিটু কাকা? না না, ও 1 নম্বরের মাতাল। ও কিছু করতে পারে না। কিছু করতে পারে না, কিন্তু দেখতে তো পারে। লালু আঙ্কেল, লালু আঙ্কেল, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। আরে, তুমি এখন ঘুমাচ্ছ? ওঠো আঙ্কেল, দেখো আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। ওঠো না আঙ্কেল। বাবা! দেখি, পিছিয়ে যান, পিছিয়ে যান। স্যার, ওদিকে। এর ইউরিন তো বেরোয়নি, কিন্তু অ্যামোনিয়ার এত জঘন্য গন্ধ বেরোচ্ছে। হতে পারে এই গন্ধটা ফ্রুটস থেকে আসছে।
না না, ফ্রুটসের হবে বলে তো মনে হচ্ছে না। স্যার এই যে অ্যামোনিয়া স্মেলটা পাওয়া যাচ্ছে সেটা মুখ আর স্কিন দিয়েই বেরিয়েছে, আর মুখটাও তো হলুদ হয়ে গেছে। এই পাও দেখছি ফুলেছে, তবে কিডনি যখন প্রায় কাজ করা বন্ধ করে দেয় তখনই এসব হয়। পা ফুলে আর বডিটা এরকম হয়ে যায়, পুরো ফুলে গেছে। শরীরটা হলুদ হয়ে গেছে কারণ রক্তের পরিমাণ কম আছে। আচ্ছা, এখানে কেউ ওর সঙ্গে আছে? হ্যাঁ স্যার, বাইরে দাঁড়িয়ে আছে, ওর নাম রঘু। রঘু? হ্যাঁ স্যার। পঙ্কজ, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। এখানে রঘুকে? আমি স্যার। তুমি কাজ করতে লালুর সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, এই লালুর কি কোনো কিডনির রোগ ছিল নাকি? না স্যার, আমি তো আজ অব্দি ওনার রোগ সম্বন্ধে কিছুই জানি না। কালকে সন্ধে পর্যন্ত উনি একদম ফিট ছিলেন। কাল সন্ধে পর্যন্ত? হ্যাঁ। বডি তুমি দেখেছিলে প্রথমে? না স্যার, ওই প্রকাশ বাবুর মেয়ে গুড়িয়া আজকে সকালে চা বিস্কুট দিতে এসেছিল, ওই প্রথমে দেখেছিল। আর আপনাকে ফোনও প্রকাশ বাবুই করেছেন। কোথায় দুজন? স্যার ওরা এই দোকানেরই ওপরে থাকেন, আর এই দোকানটা ওনাদেরই। আচ্ছা। মানে প্রকাশ বাবুর। মিস্টার প্রকাশ। হ্যাঁ আমরা সিআইডি থেকে। হ্যাঁ স্যার, আসলে আমি আপনাদের কল করেছিলাম। অ্যাকচুয়ালি স্যার, আমি আপনাদের জন্য নিচে বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি, কারণ আমার মেয়ে ঘরে একাই থাকে, আর ওর জন্য আমায় খাবার টাবার বানাতে হয়। কি নাম তোমার সোনা? গুড়িয়া। আরে বাহ, খুব মিষ্টি নাম তো। প্রকাশবাবু, এই লালুর বডিটাকে আপনার মেয়ে প্রথম দেখেছিল? হ্যাঁ স্যার। শোনা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। লালু আঙ্কেলের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছো না? আরে বাহ, তুমি তো খুব স্মার্ট দেখছি। আচ্ছা গুড়িয়া মা, একটা কথা বলো, তুমি যখন লালু আঙ্কেলকে দেখেছিলে তখনও দোকানে একা ছিল? হ্যাঁ, শুধু লালু আঙ্কেলই ছিল, কারণ উনি মারা গেছিলেন না। তুমি টেনশন করো না, উনি ভগবানের কাছে গেছেন। আমার মা ওখানেই থাকে। প্রকাশবাবু, লালু কিরকম লোক ছিল? আই মিন, একটু বদমাইশ ছিল বা সরল ছিল, কিরকম ছিল? লালু তো খুব ভালো লোক ছিল। ইনফ্যাক্ট আমার মেয়ে প্রতিদিন সকালে ওর জন্য চা আর বিস্কুট নিয়ে যেত। আমার মেয়েকে খুব ভালোবাসতো। আমার মেয়ের কথা ছাড়ুন স্যার, আশেপাশে সবার সঙ্গে ও খুব ভালো ব্যবহার করত। কেউ কখনো কোনো অভিযোগ করেনি। কটা সিটি পড়লো? 3টে। ও থ্যাংক ইউ। আসলে আমি ওখানে আলু সেদ্ধ করছি তো। আচ্ছা, আপনারা কেউ আলুর পরোটা খাবেন? হ্যাঁ। না না, থ্যাংক ইউ। না প্রকাশবাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রয়োজন যদি পড়ে আমরা আবার এখানে আসবো। বাই সোনা। বাই। কি ডক্টর সালুকে, লালুর বডি থেকে কি জানতে পারলেন? আরে ভাই, এর কিডনি সাডেনলি ফেল করে গেছে। খুব কষ্ট পেয়ে মারা গেছে বেচারা। যে এর সঙ্গে এরকম করেছে সে ওকে খুবই ঘৃণা করে। স্যার, এটা কিডনি ইলেকট্রিসিটি নাকি যে হঠাৎ করে চলে গেছে? এর সঙ্গে এরকমই হয়েছে, হঠাৎ করেই ঘটেছে। হ্যাঁ, এমনিতে ওর অটোপসি রিপোর্টে এমন কোনো সিমটম পাওয়া যায়নি যার থেকে জানা যাবে যে এর কোনো কিডনির প্রবলেম ছিল। কিন্তু কোনো বিষ, কোনো কেমিক্যাল, কোনো ড্রাগস এরকম হয় যার জন্য এরকম অবস্থা হতে পারে। তো এর মৃত্যুর কারণটা কি? এবারে এই লালুর মৃত্যুর কারণ আমিও জানি না। আপনি প্রথমবারই সলিউশন দেন না কেন? কেন? প্রত্যেকবারই আপনি সামনে একটা রহস্য রেখে দেন। আরে কোথায় রহস্য রাখলাম? এত কিছু বলে দিলাম তো এর সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, তোমরা তো এটা জানতেই না যে এটা ন্যাচারাল ডেথ না কেউ ওকে মেরেছে। আমার কাছেই তো জানতে পারলে। তাহলে হ্যাঁ, সব কথা আমি বলবো নাকি? ঠিক আছে, নাও তোমরা বুঝে নাও। ডক্টর কোথায় যাচ্ছেন? আমরা জানি, আমরা মানি আপনি জিনিয়াস। Then- না না, ইনি জিনিয়াস নন, মানে ইনি সুপার জিনিয়াস। তাহলে দেখলে, হ্যাঁ? সুপার স্যার। এরপরে বলুন। এরপর আবার কি? এরপর এই যে স্যার, এই লালু যে বিষ কিংবা কেমিক্যালের দ্বারা মরেছে, আচ্ছা ওর শরীরে কোথাও না কোথাও এটা কি পাওয়া যাবে? না।
কেন? কেন? কারণ এর বডি কোনো কথাই বলছে না। এবার আরো শোনো। হ্যাঁ, কিন্তু তবুও গার্গিয়ার আমি এখনো চেষ্টা করছি, কিছু না কিছু একটা বার করবই। কিন্তু তুমি একটা কাজ করো না ভাই, ততক্ষণ এইটা তো খোঁজ করো যে এই লালুকে কে মেরেছে, এর শত্রু কে। আরে ভাই, সবকিছু ফরেন্সিকের উপরই ডিপেন্ড করবে নাকি? হ্যাঁ, হ্যালো, স্যার আমি রঘু বলছিলাম। তাড়াতাড়ি লালুর দোকানের কাছে আসুন, লোকজন খুব ঝামেলা করছে। ওকে। আরে ওকে ঘরে ফল দিয়ে এসেছে, ফল আমাদের দিয়ে দিলে তো হয়ে যায়। আমরা কাছে চলে যাই। দোকানে যাবো দাঁড়িয়ে বাইক ধরে। আর হয় না, আসে না। এক মিনিট। কি হচ্ছে কি এখানে? এত চিৎকার কেন করছেন আপনারা? স্যার আমাদের ফ্রুটস দরকার, আর এই রঘু সেটা বিক্রি করতে চাইছে না। দেখুন, আমাদের ইনভেস্টিগেশন চলছে। যতদিন এটা চলবে দোকান বন্ধ থাকবে। অন্য কোথাও থেকে আপনারা ফ্রুটস নিয়ে নিন। স্যার এই এরিয়াতে একমাত্র লালুরই দোকান আছে। লালু গ্যারান্টি সহ মিষ্টি ফলই বিক্রি করে, আর ওর ফল বরাবরই খুব ভালোই হয়, তাই আমরা ওর থেকেই ফল কিনে থাকি। আরও খুব ভালো ফল বিক্রি করতো স্যার। আজ পর্যন্ত কোনো আম বা আঙুর আমার টক বেরোয়নি। আপনি প্লিজ খানিকক্ষণের জন্য দোকানটা খুলতে বলুন, আমরা কোনো ঝামেলা করব না। দেখুন, আপনারা বোঝার চেষ্টা করুন, এটা মার্ডারের ক্রাইম সিন। দোকান খুলতে দেওয়া সম্ভব নয়। প্লিজ আপনারা অন্য কোথাও থেকে ফ্রুটস নিয়ে নিন। যান প্লিজ, আপনারা যান যান। যান। কি হলো? Excuse me. আশাটাই ওদিকে চলো। চলো, করি এখন চলো। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এই লালু গ্যারেন্টি দিয়ে মিষ্টি ফল কি করে বিক্রি করতো? জানি না স্যার, আমি তো লালু দাদার হেল্পার। এবার লালু দাদা মাল কোথা থেকে নিয়ে আসে এইসব আমি জানি না। যতক্ষণ না আমরা পারমিশন দিচ্ছি ততক্ষণ দোকান খুলবে না। স্যার এই এরিয়াতে অনেকগুলো ফ্রুটসের দোকান আছে, তাহলে লালুর এত সুনাম কেন? এই লালু নিশ্চয়ই কোনো গন্ডগোল করতো। এই এরিয়াতে পুরনো ভেন্ডাররা আছে না, যারা ফ্রুটস বিক্রি করে, ওদের কাছে চলো। ওরাই বলতে পারবে ওই লালুর আসল গল্পটা কি। সুখী বলেছিল যে ওই হুমকি দেওয়া ফোনটা সকাল 8টার কাছাকাছি এসেছিল। হ্যাঁ স্যার, সকাল থেকে 4টে কল এসেছিল। অ্যাকোয়া ওয়াশ মিনারেল ওয়াটার, স্পেশাল কেয়ার হসপিটাল, অমুক স্টোরেজ হাউস আর বাস্তু ফার্নিচার, সবকটাই বিজনেস কল ছিল। তাহলে ওই টিটু কাকার সঙ্গে দেখা করি। হ্যাঁ, কতদিন পরে। আরে শোনো ভাই, এক মিনিট দাঁড়া, একটু পরে কল করছি। হ্যাঁ হ্যাঁ স্যার। ওই টিটু কাকা জানো কোথায় থাকে? না স্যার, স্যার ওই ফার্ম হাউসে যে ঘটনাটা ঘটেছে না, হ্যাঁ, তারপর থেকে তো ওকে কোথাও দেখা যায়নি স্যার। তুমি এই গ্রামেই থাকো? হ্যাঁ, ওই পাশেই থাকি স্যার। আচ্ছা ভাই, ওই কিটু কাকা আশেপাশে কোথাও দেখেছো নাকি? উনি সিটি হসপিটালে আছেন। সিটি হসপিটাল? সিস্টার, একটা কোয়ার্টারের ব্যবস্থা করে দিন না সিস্টার। খুব কষ্ট হচ্ছে সিস্টার, খুব কষ্ট হচ্ছে। ওষুধ দিয়েছি তো আপনাকে, ব্যথা চলে যাবে। না না সিস্টার, এই যন্ত্রণা তো আমার ওষুধ ছাড়া বা সারবে না সিস্টার। বললাম তো না। সিস্টার, সিস্টার আমার দিব্যি সিস্টার, আমার কথাটা আমাকে ব্যবস্থা করে দিন না সিস্টার। ও সিস্টার। টিটু কাকা নমস্কার। যদি আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন তো আপনার ওষুধ আমরা নিয়ে এসেছি, দেব। সত্যি? হ্যাঁ হ্যাঁ, পঙ্কজ। হ্যাঁ, 1 মিনিট প্রশ্ন করব। করুন করুন। ওই দিন আপনি ফার্ম হাউসের বাইরে বসে আকাশের দিকে দেখছিলেন আর হাসছিলেন। কি দেখছিলেন ওই ওপরে? পুষ্পক বিমান, যেটা রাবণের ছিল। আচ্ছা, হ্যাঁ। পুষ্পক কেমন দেখতে? পুষ্পক বিমান? আস্তে আস্তে, খুব মায়াবী শক্তিধর, কারোর কানে যেন কথাগুলো মোটেই না যায়। ওটার 4টে পাখা ছিল, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে ঘুরছিল। তারপর ওপর থেকে নিচে বুম, বেল বাজালো, চলে গেল। আমার মনে হচ্ছে স্যার, রাবণ পুষ্পক রথ নিয়ে আবার কাউকে কিডন্যাপ করতে আসবে। আচ্ছা, কোন দিকে গেছে ও? ওই যে জঙ্গলের দিকে করে চলে গেল। মনে হচ্ছে ড্রোন ছিল, বেশি রেঞ্জ ছিল না, তাই মনে হচ্ছে চুপচাপ জঙ্গলে বসে অপারেট করছিল।
ঠিক আছে, আসছি আমরা। স্যার আমারটা এটা কি? ওআরএস গরম পড়েছে তো, সেই জন্য দিলাম। আসছি আমরা। এটা কি? ওয়ার্স দিয়ে চলে গেল। সিস্টার 4 বছর আগে আপনার এই দোকান হরিওমনগরে ছিল না? ওখানে বন্ধ করে আপনি এখানে খুললেন, ব্যাপারটা কি? স্যার ওখানে দোকান বন্ধ না করে আর কি করতাম? সমস্ত মাল গোডাউনে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। আর শুধু আমারই নয়, ওই যে রাজু ভাই যে লালুকে এই ব্যবসায় নিয়ে এসেছিল, তাকেও লোকসানের জন্য এরিয়া ছাড়তে হলো। ভালো হয়েছে ও মারা গেছে। 40 বছর ধরে এই ফল বিক্রি করি আমি। ওই লালুকে আমি এনেছিলাম এই ব্যবসায়, সব কিছু শিখিয়েছি, কিন্তু আমি কখনো ওকে বিষ বিক্রি করতে শেখাইনি। বিষ? কিন্তু কাস্টমাররা তো বললো সবসময় মিষ্টি ফলই বিক্রি করতো। সমস্ত ভয়ানক কেমিক্যাল মেশানো ফল বিক্রি করতো। কেমিক্যাল? হ্যাঁ পুরবি, কিছু পেলে? হ্যাঁ স্যার, 3টে কেমিক্যালের লিস্ট পেয়েছি। সুক্রোমিট, মেটাক্লাইট আর কার্বাইড অক্সাইড। এই কেমিক্যালগুলো ফ্রুটসকে মিষ্টি বানানোর জন্য দেওয়া হয়। লালুও এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করতো। এই কেমিক্যালস তো আমাদের জন্য খুবই হার্মফুল, না? হ্যাঁ স্যার, অল্প মাত্রায় বিশেষ ক্ষতি হয় না, কিন্তু যদি রোজ হাই ডোজেসে নেওয়া হয় তাহলে অন্যান্য অসুখের সাথে কিডনিও ফেল করিয়ে দেয়। ও, তাহলে কি কেমিক্যালস ইউজ করে ফ্রুটস বিক্রি করার জন্যে কেউ লালুকে খুন করে দিল? হ্যাঁ, পসিবল স্যার, কারণ গভর্নমেন্টের তরফ থেকে এই কেমিক্যালস তো অনেক বছর ধরেই ব্যান্ড। লালু যদি আনিয়ে থাকে তাহলে ইল্লিগাল সোর্স থেকেই আনাতো। কারেক্ট। অবনি, লালুর ফোনটা নিয়ে এসো তো। স্যার ওতে চেক করে দেখো তো, কোনো কেমিক্যাল সাপ্লায়ারের নাম্বার অবশ্যই থাকবে। স্যার, মধুরাই এন্টারপ্রাইজ। এটা তো মধুর কোম্পানি। হ্যাঁ অভিজিৎ। হ্যালো দয়া। দয়া, এই মধুর মার্ডার আর লালুর মার্ডারের সঙ্গে কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। এই লালু কোনো কেমিক্যালস ইউজ করে ফ্রুটসগুলোকে মিষ্টি করে বিক্রি করত, আর সেই কেমিক্যালস ওকে মধুই সাপ্লাই করত। সেই কারণে ওই খুনি মধুকে থ্রেট কল করেছিল আর নিজেকে এক্সপোজ করার জন্য বলেছিল। কারেক্ট। ও ভালো করে জানতো যে লালুর ফ্রুটসে বিষ দেওয়া হচ্ছে লোকেদের, তাই না? স্যার একবার এখানে আসুন না প্লিজ। হ্যাঁ, আমি কল করছি তোমাকে। কি হলো? স্যার এটা টায়ারের দাগ মনে হচ্ছে না? হ্যাঁ, টায়ারের দাগই তো মনে হচ্ছে। হ্যাঁ, এই দেখো। তার মানে ও নিজের গাড়িটাকে এখানে পার্ক করে নিজের পুষ্পক বিমান উড়াচ্ছিল। একটু দেখো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। স্যার। হ্যাঁ, এই দেখুন। এর মধ্যে তো পিঁপড়ে আছে, মরে যাওয়া। এই গ্লাভসটা দেখুন, এটা তো ওই মোহন ব্যবহার করতো না এরকম গ্লাভস? পঙ্কজ, এইরকম গ্লাভস তো যে কেউ কিনতে পারে। এই আরকেএক্স মেডিক্স, এর মধ্যে সিরিয়াল নাম্বারও লেখা আছে। কেউ এই জঙ্গলের মধ্যে এইরকম মেডিকেল কিটস আর এই গ্লাভস নিয়ে কি করছিল, এটাই তো বুঝতে পারছি না। একটা কাজ করো, আরকেএক্স মেডিক্স এর মালিককে কল করে বিউরোতে ডাকো। স্যার, ইনি আরকেএক্স মেডিকেল রিক্রুটমেন্টের ম্যানেজার। আসুন, বসুন। হ্যালো স্যার। একটু মন দিয়ে দেখুন, এটা আপনার কোম্পানি বিক্রি করে না? ইয়েস স্যার, এখানকার প্রায় সব হসপিটালেই আমাদের কোম্পানি এটা বিক্রি করে। এই সিরিয়াল নাম্বার দেখে আপনি বলতে পারবেন যে এর কন্টেনার আপনি কোথায় সাপ্লাই করেছিলেন? এটা ইয়েস স্যার, শিওর স্যার, জাস্ট গিভ মি এ সেকেন্ড।
বান্টি হ্যালো বান্টি, শুনতে পাচ্ছিস আমার কথা? আরে বান্টি, তাহলে বাইরে জানা। সরি বান্টি, বাইরে জানা ওখান থেকে। হ্যাঁ দেখ, আমি তোকে এক্ষুনি একটা ফটো পাঠিয়েছি। ওই কৌটোয় যে সিরিয়াল নাম্বার আছে ওটা থেকে খুঁজে বার করে দেখ যে এটা আমরা কোথায় কোথায় সাপ্লাই করেছি। বান্টি, আর্জেন্ট বলেই তোকে কল করলাম না, প্লিজ তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, এটা 3 মাস আগে আমাদের কোম্পানি থেকেই সাপ্লাই হয়েছিল ওই স্পেশাল কেয়ার হসপিটালে। স্পেশাল কেয়ারে? স্পেশাল কেয়ার হসপিটাল? ইয়েস স্যার। এই নামটা তো কোথাও শুনেছি মনে হচ্ছে। আরে হ্যাঁ, ও মধুর যে কল লিস্ট আছে, যখন আমরা ওই হুমকি দেওয়া নাম্বারটা ট্রেস করছিলাম, এই হসপিটালেরই ছিল। ওকে, তাহলে ওই হসপিটালের সঙ্গে খুনির কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। হ্যাঁ স্যার, এই কন্টেনারটা আমাদের হসপিটালেরই, কিন্তু এরকম হাজারটা বোতল থেকে আমাদের হসপিটালে, এটা দিয়ে আপনারা কি করে খুনিকে খুঁজে বার করবেন? অনেক সময় তো পেশেন্ট বাড়িতেও নিয়ে যায় ওষুধ রাখার জন্য। কিন্তু ওই বোতলটা ইউজ করার সঙ্গে সঙ্গে একটা ভুলও অবশ্যই করেছে, কারণ আপনাদের হসপিটাল থেকেই ও যে মারা গেছে তাকে হুমকি দেওয়া ফোন করেছিল মঙ্গলবার সকাল 8টার সময়। আপনি আমাদের সিসিটিভি ফুটেজ দেখান। আরে স্যার, কিন্তু ও খুন করলো কিভাবে? এর উত্তর তো এবার ও নিজেই দেবে। প্রকাশ, কেউ এগোবে না, তা না হলে এই পিঁপড়েগুলো আমি তোমাদের উপর ছুড়ে দেবো। এই, আমরা সিআইডির লোক, আমরা বম ভয় পাই না। এই পিঁপড়ে আমাদের কি করবে? পঙ্কজ, এটা কোনো সাধারণ পিঁপড়ে নয়, এগুলো হলো বুলেট পিঁপড়ে। কোনো মানুষকে একবার কামড়ালে গুলি খাওয়ার মতো যন্ত্রণা হয় আর সে প্যারালাইজড হয়ে যায়। ও মধুকে এইভাবে মেরেছিল। দেখো, তোমার পালানোর কোনো রাস্তা নেই, তুমি নিজেকে এখনই সারেন্ডার করে দাও। আমি বলছি আমার রাস্তা থেকে সরে যাও, তা না হলে গুড়িয়া। স্যার 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 প্লিজ, স্যার স্যার প্লিজ, ওকে অ্যান্টিডোটটা দিতে দিন স্যার। স্যার, ওর কিডনি খুব দুর্বল স্যার, ও মারা যাবে। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ। যাওকে তাড়াতাড়ি নিয়ে এসো। গুড়িয়া, 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 স্যার, স্যার, গুড়িয়া, গুড়িয়া, গুড়িয়া। গুড়িয়া, কিচ্ছু হবে না তোর বাবা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। মিস্টার প্রকাশ, আপনাকে এখনই আমাদের সঙ্গে বিউরো যেতে হবে। স্যার, আমি তো আমার পরিবারের সঙ্গে খুব আনন্দেই দিন কাটাচ্ছিলাম। প্রায় 4 বছর আগে ওই লালুকে আমি আমার বাড়ির নিচের দোকানটা ভাড়ায় দিয়েছিলাম। দেখে তো ওকে খুবই সহজ সাধারণ আর কথা বলে খুব ভালো মানুষ বলেই মনে হয়েছিল, কিন্তু ওর এই ভালো মানুষের পিছনে একটা শয়তান ছিল, সেটা আমরা বুঝতে পারিনি স্যার। ও ওখানে একটা ফলের দোকান খুলেছিল, আর ঠিক তার 1 বছর বাদে আমার ওয়াইফের ক্যান্সার ডিটেক্ট হয় স্যার। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর জন্য, কিন্তু পারিনি। 1 বছরের মধ্যে ও আমাদের ছেড়ে চলে গেল। আমি আর আমার মেয়ে ভাবলাম যে আমাদের কপাল খুবই খারাপ। সেটা ভেবে আমরা ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু এই প্রায় 2 মাস আগে আমার মেয়ের শরীরটা খারাপ হলো। রিপোর্টে এলো যে ওর কিডনি দুটো খারাপ হয়ে যাচ্ছে। জানি না এমন কি হয়ে গেল, ওর সাথে এসব কেন হচ্ছে, যেখানে আমি ওর এত কেয়ার করি, ওর এত খেয়াল রাখি, তা সত্ত্বেও কেন এসব হবে?
আর স্যার এক রাতে না আমি কিছু খটখট আওয়াজ শুনতে পেলাম। আমি নিচে গিয়ে ওই লালুর দোকানে উঁকি মেরে দেখলাম যে লালু নিজের ফলগুলোর ওপরে কিছু কেমিক্যাল ছড়াচ্ছিল। ও নিজে তো মাস্ক পরেছিল, কিন্তু ওই কেমিক্যালগুলো প্রতি রাতে আমাদের নাক দিয়ে শরীরে ঢুকছিল। সেদিনই আমি ঠিক করেছিলাম ওই লালুকে আর ওই লালুকে কেমিক্যাল বিক্রি করা মধুকে আমি অবশ্যই শাস্তি দেব। একদিন আমার মেয়ের শরীর খুব খারাপ হলো, আমি ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ওর কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না স্যার, আর আমি রেগে গিয়ে ওই মধুকে কল করে খুব হুমকি দিলাম, তুই আমার পরিবারকে শেষ করে দিয়েছিস, আর এখনো যদি তুই নিজের ইল্লিগাল বিজনেস বন্ধ না করিস আর নিজেকে পুলিশের কাছে সারেন্ডার না করিস তাহলে তোর কর্ম তোকে শাস্তি দেবে। তুমি পুলিশের কাছেও তো যেতে পারতে, মধুর নামে অভিযোগও করতে পারতে। হ্যাঁ যেতে তো পারতাম স্যার, কিন্তু কোনো লাভ হতো না স্যার। ও অনেক প্রভাবশালী লোক স্যার, ও একই দিনে নিজের টাকার জোরে জেলের বাইরে চলে আসতো স্যার। সেজন্য আমি নিজে ওকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি মধুকে ট্র্যাক করতে শুরু করলাম, আর আমি জানতে পারলাম যে ও প্রত্যেক উইকেন্ডে নিজের ফার্ম হাউসে একাই যায়। আমি প্রফেশনালি একজন অ্যান্টোমোলজিস্ট। কীটপতঙ্গ নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। আমার প্ল্যান ফুলপ্রুফ ছিল স্যার। আমি মধুর ওপরে বুলেট অ্যান্টস ব্যবহার করেছিলাম, আর ওকে কামড়াতেই ও সুইমিং পুলে প্যারালাইজড হয়ে গেছিল, তারপর ডুবে মারা গিয়েছিল। আর মারা যাওয়ার পর শরীরে বুলেট অ্যান্টসের বিষ পাওয়াটা ইজ নেক্সট টু ইম্পসিবল স্যার। কেউ জানতেও পারতো না যে ও কী করে মারা গেল। কিন্তু সেদিন আমি দেখলাম যে মধু ওখানে একা ছিল না, ওর ওয়াইফও ওখানে ছিল। সেজন্য আমি প্রথমে ড্রোনের সাহায্যে ওর ডোরবেল বাজালাম, আর যেই মধুর ওয়াইফ ডোরের দিকে এগিয়ে গেল আমি ড্রোনের সাহায্যে মধুর ওপরে বুলেট অ্যান্টস ছেড়ে দিলাম। আর স্যার আমি মধুর ওয়াইফকে কিছুই করতে চাইনি। আমার মনে হচ্ছে যে হয়তো যখন ড্রোন দিয়ে আমি ডোরবেল বাজিয়েছিলাম তখন কিছু বুলেট অ্যান্টস ওখানেই পড়ে গিয়েছিল, আর সেই অ্যান্টগুলোই হয়তো ওকে কামড়ে দিয়েছিল। লালুকে কি করে মারলে? লালু ওই শয়তান ওকে আমার মেয়ের অসুখ আর তার কারণ বলেছিলাম, কিন্তু তবুও কোনোদিন এসে আমাদের কাছে ক্ষমা চায়নি, আর নিজের ওই কেমিক্যালের বিজনেসটাও বন্ধ করেনি। ওই লালু আমার গুড়িয়া সোনাকে যত কষ্ট দিয়েছে না, আমি ভাবলাম আমি ওকে অতটাই কষ্ট দেব, আর তাই আমি ওর শরীরে সি স্নেলের বিষ ব্যবহার করেছিলাম যাতে মানুষের কিডনি ফেল হয়ে যায়, আর সেই মানুষটা কষ্ট পেয়ে পেয়ে মারা যায়। লালু ভাই এই নাও, মুখ মিষ্টি করো। ওই রাতে ওই লালুর চিৎকার শুনে আমি খুব শান্তি পেয়েছি স্যার। ও নিজের দুষ্কর্মের শাস্তি পাচ্ছিল। আর এসব তুমি করেছো যাতে তোমার মেয়ে ন্যায় বিচার পায়, কিন্তু তুমি ভুল করে ওকে সবচেয়ে বড় শাস্তি দিয়েছো। ওর মাকে তো আগেই হারিয়েছে, এরপর তোমাকে ছাড়া ওকে সারা জীবন কাটাতে হবে। পুরবি, গুড়িয়ার জন্য ভালো কোনো হোম খোঁজো। আমরা চেষ্টা করব যাতে গুড়িয়ার খুব তাড়াতাড়ি কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে যায়। বাবার কর্মের শাস্তি যেন মেয়ে না পায়।